17 কোটি মানুষের দেশ বাংলাদেশ। এর 1/3 তরুণ, কিন্তু তাদের কাজের সুযোগ খুবই সীমিত। রাজনীতিবিদরা এমন কোনো অর্থনীতি তৈরি করবেন যেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে, তরুণদের অনেকেই একথা বিশ্বাস করে না। 2024 জুনে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থার অবসান চেয়েছিল। বাংলাদেশ যেন ধুঁকছিল নিঃশ্বাসহীন এক বাস্তবতায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইয়ের বদলে বাচ্চার গুলির শব্দ, অলিতে গলিতে নিপীড়িত মুখ, রক্তাক্ত চোখ, আতঙ্কিত জনতা। পুলিশের গুলি, ছাত্রলীগের বর্বরতা, গোয়েন্দা নজরদারি আর মধ্যরাতের গ্রেফতার। দিনের আলোয় ছায়া খেলে যেত মানুষের মুখে। সড়কে নামলেই লাঠি, পোস্ট দিলে মামলা, কথা বললেই রাষ্ট্রদ্রোহ। সরকার তখন অন্ধ, জনগণের কান্না শুনত না। এক চোখে ফ্যাসিবাদের ছায়া দেখে, অন্য চোখে ভোটহীন ক্ষমতা আঁকড়ে ধরে। শিক্ষা, ন্যায় বিচার, মৌলিক অধিকার সব যেন নির্বাসনে। জুলুমের জাতাকলে পিষ্ট ছাত্র জনতা জেগে ওঠে। বুকের রক্তে রচনা করে স্বাধীনতার পর সবচেয়ে বিস্তৃত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। নিয়োগ দেন বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেমে, অর্থাৎ বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেন, সেখানে আপনি 56 জনকে কোটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আর মাত্র 44 জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন। সর্বমোট কোটাটা 56% এসে দাঁড়াচ্ছে, এটা মোটেও সহনশীল নয়। কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন মাঠে নামতে। তথ্যচিত্রে শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের মধ্যে ফোনালাপ প্রকাশ করা। মানুষ মারছে। আমরা প্রকাশ করছি পুলিশ কিভাবে একটি হত্যাকাণ্ড গোপন রাখার চেষ্টা করেছিল। পিছন দিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে, করে আমরা জানি কোনোদিনও বিচার না পাই। আর যে চিকিৎসক মিথ্যা বলতে অস্বীকার করেছিলেন। কিন্তু সাইদ হেড ইনজুরির জন্য মারা যায়নি, পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে। সহিংসতায় হাজার হাজার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে বলা আছে শেখ হাসিনা সরকারকে ততক্ষণ পর্যন্ত ক্ষমতার গতি থেকে নামাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামল, রুগ্ন আমলাতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতা। বাংলার বুকের সব দফা গিয়ে বেশে এক দফায়। দফা এক, দাবি এক, নিরস্ত্র জনতার ওপর গুলি ছোড়ে পুলিশ, নির্বিচারে খুন করে নাগরিকদের। কখনো গুলির প্রতিবাদে আসে বাংলা ব্লকেট, কখনো ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে আসে অসহযোগ আন্দোলন। টিয়ার গ্যাসের জবাব আসে মার্চ ফর জাস্টিসে।
বাংলাদেশের অদম্য সাহসী জেনারেশন জি বদ্ধপরিকর। ছাত্র জনতার জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই মমতাময়ী নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উদ্দীপনার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রছায়ায় অসীম শক্তিধর আওয়ামী সন্ত্রাসী বেপরোয়া র্যাব পুলিশসহ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্রগুলির সামনে তেজদীপ্ত সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসাবে কাজ করে। ঘটে শত শত প্রাণহানি। তা সত্ত্বেও 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অগণিত মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তাদের প্রত্যাশা অবশেষে হয়তো কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে। মানে সবে শুনে কিন্তু নিজে কিছু বলতে পারে না। মাথা দ্বিতীয় অপারেশনের পরে ওর মাথা এক সাইড ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা বলছে অত কথা বলতে পারে না, ওটা দোয়া করেন আল্লাহর কাছে। 4 তারিখে বাইরের কাছে বা আমার কাছে না বললা দেবিদ্যা কালাসান আন্দোলনে গেছে। আলমপুর চৌমুহনীতে আমরা অবস্থান করি। তারপর যখন আমরা মিছিল নিয়ে সামনের দিকে আগাই, ওই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা ছাত্রদের উপরে ধাওয়া করছে। এখানে বিড়াইছে। এটা আপনার 1:30টা কি 2টার মাঝামাঝি সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল। ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা ব্যারিকেড দেয় চারোসার থেকে, আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয়। পুলিশ কোথায় আছে ওর অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই, মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উকি দিই। ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। চোখ দিয়ে মানে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে। হওয়ার পরে ওই দেখে আমি আর মাথা কোন আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো যে আম্মু আমাকে মাফ করে দিও। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচণ্ড পরিমাণের বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। হয়তোবা নিজের ম্যানেজ করে নিতেছি, কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন, কি কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সব কিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে ওঠে, তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না, তো তাকাই থাকে মানে চোখ বন্ধ করে। আর আব্বু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে। আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা বাবা তো দিনটা 24 ঘন্টা এই অন্ধকারের ভিতরে কাটায়। জুলাইয়ের পর থেকে এই বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলের রোম পান।
আমার ছেলে মৃত্যু অবস্থায় যখন দাফন দিতে নিয়ে যাবে, এর আগে যখন দেখছি যে হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাপের কিভাবে একটু সাহায্য করে, কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটুখানি বিকেলবেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো, যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নাই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম, পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আসছি। মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছে মা, ওই রকমের এখানেও হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর তৃতীয়টা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে, আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো। প্রিয় বাবা আসবে আবার একটা কিছু না, কিন্তু চকলেট নিয়ে আসছে। প্রিয় বাবা নাই বাড়িতে, তখন বাইরে গেছে আর পুলিশ এসে ওকে ঘুড়ি মেরেছে। I miss you, প্রিয় বাবা। এখন যে চেম্বারের মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমরা নিজের অধিকার আদায়ের জন্য বলে বলা করার পরে ওদের কমিল বড়ুয়া ওই ছাত্রলীগের লিডার আসছিল, তাই সেই গলা চিপি ধরছিল, গাল মুখত থাপড় মারছে। এখন ওই জন্যই ওর জেদ ধরে শহীদ হলো কি এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না। সময় মায়ের দুধ খাইয়া ঘুমায়, সেই ঘুমটা ঘুমাইতে পারে না, তখন আবাইটা পাইয়া পাইতে পাই করে উলট ফুলট করে ঘুমের লেগে আবার উঠে খুলে লই। এখানে এসে যখন দেখেছি এখানে সবসময় ভাইয়া পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন দেখি ও নাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ লাগে যখন দেখি যে ভাইয়া এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল।
আজ কতদিন আমার ছেলে আমার মা কয়, আমার মাও কয় না, আমার বুক হয় না, কয় না মা বাপ বেড়ে দে। আমার সন্তানরা যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছেও বিচার চাই, জনগণের কাছেও বিচার চাই। আমার সন্তানরা মারছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে, যে খালি করছে তারও বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের ওপর চেপে বসা ৩৬ দিনের এই ভারই আমরা নিতে পারছি না। একবার ভাবি চলেন ১৬ বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের ওপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার। ইচ্ছা ছিল যে দেশ দেখবো, ও মিথ্যে কথা বলতে পারতো না, মিথ্যে কথা কারো কথা পছন্দ করতো না, মিথ্যে কথা বলতো না। আমার ছেলে আমার এখনো মনে করি ছোট্ট করে মা আছে। ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হবো, এরকম বলে 16 ঘন্টা পরেই শহীদ হয়ে গেছে। 17 তারিখ ভোর 6টার দিকে এখানে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি ঢুকতেছিল। ভাইয়া যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করে ভাইয়ার নিরন্তর দেহটা যে আসতেছে, এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন। তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে। মৃত্যুর স্বাদ সবারই বহন করতে হবে। ছেলেকে কুরবানি দিয়েছি, ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে। আমার ছেলে এইভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি। মিরাজ তো আমার ছেলে না, আমার বন্ধু ছিল। ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই, ও বুঝতে পারত একটি বাবার কাঁধে ছেলের লাশ যেই বাবাই বহন করছে সেই জানে। আমার দেখতে দেখতে বৈশা রয়েছি তাজা, কিন্তু আমার ভিতরটা ঘুম যেরকম একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটা এইভাবে টুকরা টুকরা। যেখানে দেখতে পাচ্ছেন সাদা তীরটা, এইটাই আমার মিরাজ। আর যদি কোনো বাবার সন্তান না হারিত হয়, فبأي آلاء ربكما تكذبان 18 পারা পর্যন্ত পড়ছে, মানে আর 3 মাস বাকি আছে, 3 মাস পরে মানে হাফেজা লাইনে চলে যাবে আর কি। এবং কি যেদিন গুলি লাগে সেদিনকা মহরমের রোজা ছিল, তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে। ও একটা বাসায় থাকতো, যেই কয় টাকা পাইতো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ বড়ি চলাইতো, আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম। খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হজ করতে যাইবে, এটা খুব ইচ্ছে ছিল। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশ। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বেলা 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টার 7682 নিয়ে সপরিবারে গণভবন থেকে বেরিয়ে যান। পরবর্তীতে ভারতের আগরতলার উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে জানায় বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি সূত্র। বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এটা তো আর হিন্দু হল না, ও মুসলিম হল, এখানে অন্যান্য ধর্মের লোক, সবাইকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমরা কতটুকু বিলং করি বাংলাদেশে।
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেওয়ায় ক্ষুব্ধ অনুসারীদের চালানো তাণ্ডবে সব শেষ আলিফের। স্ত্রী হলেন বিধবা, তাসকিয়া হারালেন বাবা। But Alif was falsely claimed as Chinmoy's lawyer by Indian media. Internationally recognized news platforms like BBC and Al Jazeera have highlighted numerous such rumors about Bangladesh in their reports. Many fact-checking organizations have debunked these propagandas. Today we have come to one such fact-checking office to learn more about how they differentiate fact from fake news. এখানে বলা হচ্ছে যে মুসলিম শিশুকে হিন্দু দাবি করে বলা হচ্ছে তাকে তার গলা থেকে তুলসীর মালা খুলে নেওয়া হয়েছে। ইট ওয়াজ রং, ফলস। যেমন এখানে কি বলা হচ্ছে, ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের ধাওয়া করার ঘটনা দাবি করা হচ্ছে যে জিহাদি কর্তৃক হিন্দু মেয়েদের হত্যা। ইট ওয়াজ রং, ফলস। এখানে দেখেন বলা হচ্ছে যে মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছিল ঘটনাটি, কিন্তু দাবি করা হচ্ছে লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর লিটন দাসের বাড়িতে আসলে আগুন দেওয়া হয়নি, মাশরাফির বাড়িতে। হিন্দু ক্রিকেটার ফ্রেমিং করাটা আপনি যেভাবে ফ্রেমিং করে দেখেন, বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দিরে এটা হামলা হয়েছে এবং এটা তারিখটা যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে ডিসেম্বর 8 তারিখ 2024-এর, তাই না? সো এই ইনসিডেন্ট এখানে দেখা যাচ্ছে। এখন আমরা কি করতেছি, আমরা তো এই ভিডিওটাকে হচ্ছে রিভার্স ইমেজ সার্চ করব, করার পরে আমরা কি পাচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ভিডিওটা খেয়াল করে দেখেন, আগস্ট 5, 2021-এ পাওয়া যাচ্ছে। মানে এটা 2024-এর না, এটা হচ্ছে 2021-এর, অ্যাটলিস্ট 3 বছর আগে, তাই না? এরপরে আরো যখন রিসার্চ করা হলো তখন দেখা গেল যে এটা আসলে পাকিস্তানের ঘটনা। এখানে বলা হচ্ছে কয়েকটা লাশ, কয়েকজন নারীর লাশ এখানে আছে এবং ওইটার বলা হচ্ছে যে এখানে তাদেরকে রেপ করা হয়েছে, মানে হিন্দু ছিলেন তারা এবং তাদেরকে রেপ করা হয়েছে এবং পরবর্তীতে মারা হয়। কিন্তু আমরা যখন ওই সেম জিনিসটাকে ইনভেস্টিগেট করি তখন জানতে পারি যে এটা আসলে ভারতের ঘটনা, ভারতের উত্তরপ্রদেশের ঘটনা। ওইখানে আসলে কোনো একটা ইনসিডেন্টে পদদলিত হয়ে তারা মারা গেছে। Why is the Indian media running such disinformation campaign against Bangladesh? To understand this, I will now speak to some of my journalist friends from India. আমার কাছে যেটা খুব আশ্চর্যের যে আমাদের দেশের মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়া, তারা বোধহয় বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনটাকে একদম সহজভাবে মেনে নিতে পারছে না। এর মূল লক্ষ্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অতি দক্ষিণপন্থী শক্তির যে ভোট ব্যাংক সেটাকে শক্তিশালী করা। পশ্চিমবঙ্গের মানুষের মনে বরাবরই একটা দিল্লির মিডিয়া বা এখানকার হিন্দুত্ববাদী বা ভারতীয় জাতীয়তাবাদী ন্যারেটিভ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এমন একটা বিষয় তুলে ধরেছে যে আওয়ামী লীগই হচ্ছে ওখানকার হিন্দুদের রক্ষাকর্তা, ওখানকার আওয়ামী লীগ হচ্ছে প্রগতিশীল শক্তি, আওয়ামী লীগ এবং তার শরিক দলগুলো যারা সরকারে ছিল তারা প্রগতিশীল শক্তি, বাকি অন্য সমস্ত দল, অন্য সমস্ত রাজনৈতিক কণ্ঠস্বর তারা হচ্ছে প্রতিক্রিয়াশীল, তারা ইসলামিস্ট, তারা হচ্ছে মৌলবাদী ইত্যাদি ইত্যাদি। দিল্লির যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে যদি আমরা সার্বিকভাবে দুই বাংলার লোক কথা না বলি তাহলে আগামী দিনে আরো বড় বিপদ অপেক্ষা করছে আমার জন্য। এবং যারা মনে করেন হাসিনা থাকলেই ভালো হতো তাদের জন্য আগামীর অনেক অনেক শুভেচ্ছা। একটি বিষয় কিন্তু শুরুতেই স্পষ্ট করতে হবে যে কিছুই ঘটেনি, এই বক্তব্যটি সঠিক নয়। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেভাবে বা ভারতীয় মিডিয়া যেভাবে বলছে যে হাজার হাজার ঘটনা ঘটেছে, এই বক্তব্য সঠিক নেই। যেমন বাগেরহাটের প্রিয়ন্তী চ্যাটার্জির বাবার ঘটনাও আমি জানি। আমার বাবার কোনো রাজনৈতিক যোগসূত্র ছিল না, শুধুমাত্র জাগা জমির শত্রুতা থেকেই। আর ওই দিন হচ্ছে পুলিশি কোনো সহায়তা ছিল না, এজন্যই ওরা ওই দিনই অ্যাটাক করেছে। মানে 5, 6, 7, 8 তো দেশের একেবারে আইন শৃঙ্খলা একেবারেই। সেদিন রাত 11:30 বা 12টার দিকে দুষ্কৃতিকারীরা আমাদের বাড়িতে হামলা করে। আমাদের বাড়ির জানলা দরজা গ্রিল সবকিছু ভেঙে, পেছনে একটা কাঠের দরজা ছিল সেটা ভেঙে বাবাকে এসে প্রথমে পাথরের হাতুড়ি দিয়ে মাথায় 3বার আঘাত করে, পেছনে আঘাত করার পরে বাবা সাথে সাথে জায়গায় মারা যান। যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে 5ই আগস্টের পরে আমরা দেখেছি এদেশে মাইনরিটিদের উপরে অত্যাচারের ঘটনা নিয়ে
ফুলিয়ে ফাঁপিয়ে নানা রকম প্রোপাগান্ডা করা হয়েছে, বিশেষত ইন্ডিয়ান মিডিয়ায়। আপনার কি মনে হয় না এই ধরনের প্রোপাগান্ডাগুলো সত্য ঘটনা ধামাচাপা দিচ্ছে বা সত্য ঘটনাগুলোকে মানুষের সামনে হাজির করতে দিচ্ছে না? আসলে প্রোপাগান্ডার জন্য কোনটা মানুষ ভুল কোনটা সঠিক কোনোটাই তারা বুঝতে পারে না। এটাও হ্যাঁ অনেকটাই কারণ, ইন্ডিয়ান মিডিয়াও অনেকটাই এর জন্য দায়ী। এই জন্য মানুষ ফোন দিয়ে আমাকে ওই দিনেই জিজ্ঞাসা করছে যে আপনার নিউজটা কি সঠিক নাকি ভুয়া। অতিরঞ্জিত মিথ্যা প্রচারের কারণে কিন্তু দেখেন সত্য ঘটনাগুলো হারিয়ে যাচ্ছে। এইটা দেখার পরে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম যে এখন তো আর ঘরে থাকা যায় না, বাসায় থাকা যায় না এই অবস্থা দেখার পরে। এরা কি ঘরে বইয়ে থাকতে পারতে না? চিন্তা করে আমার বন্ধুরা গেছে, আমি বইয়ে থাকবো কা? হেও তো এক মাস সন্তান, তা হে যদি জীবন দিতে পারে আমিও তো পারবো। এই জীবন দিতে যাইয়ে তো আমার কোলটা খালি হয়ে গেল। Indian narrative tells us Hasina stands for Hindus and that Islamists have driven her out. But the July 2024 uprising was not the rise of the Islamists. Among the brave souls who stood against Hasina, many were Hindus as well, like me. But Indian media doesn't mention that. Hridoy Chandra Torua is one of them. হৃদয়কে শুধু ভাই মনে করেছি না, হৃদয় যেমন আমাকে মানতো আমি ওর বোন, অ্যান্ড আমি ওকে ভাবতাম আমার ভাই। এখানের মধ্যে হিন্দু মুসলিমের তো কোনো কোশ্চেনই আসতেছে না। হৃদয় আমাকে মানুষ ভাবছে, মানুষ হিসেবে বোন ভাবছে। সিমিলার ওয়েতে আমি ওকে মানুষ হিসেবে আমার ভাই ভাবছি। তোমার গায়ের রক্ত যেরকম আমার গায়ের রক্ত হেরম, তাই এই ভেদাভেদটা থাকবে কেন? এইটা হচ্ছে বড় কথা। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর।